নমস্কার, শুভ সন্ধ্যা। এক্সপ্রেস অনলাইনে আপনাদের সকলকেই স্বাগত। রাজ্য জুড়ে কতটা সংক্রমণ বাড়লো এ নিয়ে আজকে আমাদের আলোচনা। এক্সপ্রেস অনলাইনের আলোচনায় আপনাদের সঙ্গে আজকে রয়েছি আমি তুহিনা, আমার সঙ্গে রয়েছে পারমিতা। এক্সপ্রেস নিউজের সকল দর্শক বন্ধুদের জানাই শুভ সন্ধ্যা। একদমই যে আলোচনায় আমরা আসবো যে রাজ্য জুড়ে কতটা বাড়লো সংক্রমণের হার, এটাই আমাদের আজকের মূল বিষয় রয়েছে। এই বিষয়টা প্রথম থেকেই আমরা যদি একটু পেছনের দিকে যাই, সেক্ষেত্রে দেখা যাবে প্রাক পুজো আর পুজো, এই দুটো চিত্র যদি আমরা পাশাপাশি দাঁড় করাই, তাহলে কিন্তু কোথাও সংক্রমণটা কি হতে পারে তার একটা নিশ্চিত চিত্র আমাদের প্রত্যেকের মনে চলে আসবে। তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে মানে সংক্রমণের যে একটা আশঙ্কা করা হচ্ছিল, সেই আশঙ্কার তুলনায় বর্তমানে হয়তো সেই আশঙ্কায় গিয়ে সংক্রমণের হারটা এখনো পৌঁছায়নি। তবে এর হদিশ পেতে আর কয়েক সপ্তাহ, আর এক সপ্তাহের মধ্যে তার হদিশ যে মিলবে, এমনটাই আশঙ্কা করছে জেলা স্বাস্থ্য দপ্তর। তো সেক্ষেত্রে একটা কথা উঠে আসছে যে সমস্ত আদালতের নির্দেশ মতোই কিন্তু কিছুটা যেটা বলা হয়েছিল যে 10 মিটার দূরের একটা ব্যারিকেড থাকবে, সেখানে কিন্তু পুজোতে একদমই সেখানে আমরা ভিড় দেখতে পাইনি, ঠিক তাই। কিন্তু তারপর ব্যারিকেডের ওপারে সেখানে কিন্তু ভিড় দেখা গেছে, প্রচুর পরিমাণে ভিড় আমরা দেখলাম। পুজোর একটু যদি আগের দিকে যাই, যে সেখানে চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী এ কটা দিন কিন্তু একদমই ছিল না। অষ্টমী থেকে দেখতে পেলাম, সপ্তমী পর্যন্ত, অষ্টমী থেকে আমরা দেখতে পেলাম যে সেই ভিড়টা কিন্তু কোথাও যেন অনেকটা বৃদ্ধি পেয়ে গেল, এবং যেটা দেখে সত্যিই মাথায় হাত প্রত্যেকের। বিশেষজ্ঞরা তো যেই আশঙ্কা করছিলেন, অষ্টমী থেকে সেই আশঙ্কাই কিন্তু সত্যি হতে শুরু করেছিল। এবং বিসর্জন একাদশী পর্যন্ত আমরা দেখেছি কি ভিড় লক্ষ্য করা গেছে, বিসর্জনে তো কি ভিড়, এবং যার জন্য কিন্তু একটা সংক্রমণ নিয়ে বিরাট একটা ব্যাপার থাকছে। সেক্ষেত্রে কেউ এটা নিয়ে দায়ী করছেন পুলিশ প্রশাসনের সক্রিয় ভূমিকা নিয়ে, আবার কেউ দায়ী করছেন যে রাজনৈতিক মহলে যে নেতাকর্মী তাদের একটা সক্রিয়তার ভূমিকা নিয়ে, আবার কেউ বেশিরভাগটাই যে বিষয়টা হচ্ছে যে মানুষের সচেতনতার অভাব, এই নিয়ে কিন্তু একটা রয়েছে। পারমিতা, আমি তোমার কাছে আসবো। অবশ্যই আমরা সংক্রমণের যে গ্রাফ, সেই একটা চিত্র আপনাদের তো দেবই, আলোচনায় আসবো যে বিষয়টা নিয়ে। সত্যিই তো যে প্রথম থেকেই কিন্তু একটা আশঙ্কা করা হচ্ছিল প্রাক পুজোর বাজারের ভিড় দেখে, আর পুজোর ভিড়টা দেখে আমাদের কাছে কিন্তু একটা চিত্র চলে এসেছে, সংক্রমণের হারটা কি হারে বাড়তে শুরু করেছে। দেখো তুহিনা, আদালতের নির্দেশ অনুসারে পুজো মণ্ডপ দর্শক শূন্য থাকবে, এই কথাই ছিল। আর পুজোর আগের কথা যদি বলি, পুজোর আগে আমরা তো দেখেছি যে পুজোর বাজারের ভিড়, তো সেখানে তো আমরা আলোচনা করেছিলাম যে সংক্রমণের কতটা সংক্রমণ বাড়ছে। তো সেক্ষেত্রে পুজোর সময় মানুষ কিন্তু মানেনি তা নয়, মেনেছে। নির্দেশ যা নির্দেশ জারি করা হয়েছিল সবই মেনেছে। চতুর্থী, পঞ্চমীর ভিড় দেখা যায়নি, সপ্তমীতেও কিন্তু ভিড় দেখা যায়নি, ঠিক তাই। তারপর যখন অষ্টমীর একটু ভিড়টা বাড়লো, আর সংক্রমণের যদি কথা বলি, সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা বাড়িছে কিন্তু নবমীর রাতে। ঠিক তাই, নবমীর রাতে উপচে পড়া ভিড় দেখা গেছে, আর সেটা দশমীতেও দেখা গেছে, একাদশীতে যদি বলি, বিসর্জনের ক্ষেত্রে সেটা তো দেখা গেছেই। আর ব্যারিকেডের ব্যাপার যেটা থাকছে, যেটা মানে পাড়াতে বা পুজো কমিটির মেম্বার, যারা পুজো কমিটির সদস্য, তারা কিন্তু নিজেরাই ভিড় জমিয়েছে। মানে সকলে যতজন যে নির্দেশ দেওয়া হয়েছিল, যতজন মিলে থাকা দরকার বড় প্যান্ডেলগুলোতে যে 50-60 জন, বা ছোটগুলোতে 15-20 জন যেরকম নির্দেশ দেওয়া হয়েছিল, সেরকম কিন্তু ছিল না। হ্যাঁ, প্যান্ডেল যেরকম চারপাশ খোলা, সেই মতোই প্যান্ডেল করা হয়েছিল, সবকিছুই করা হয়েছিল, কিন্তু সেটা অষ্টমীর দিন থেকে শুরু করে সেই নির্দেশ পালন করা একদমই হয়নি। আর যে ভিড় আমরা দেখেছি, সেক্ষেত্রে সংক্রমণ বৃদ্ধি তো সম্ভাবনা কি, সংক্রমণ বৃদ্ধি অনেকটা হয়েছে একদম। এবং ঠিক তাই, তোমার এই কথাতে বোঝা যাচ্ছে যে সংক্রমণের লেভেলটা, আর যেটা আমাদের স্বাস্থ্য দপ্তর বলছে যে কয়েকদিন পর যেন এর হদিশটা আরো বেশি করে মিলবে, যে কতটা বাড়তে চলেছে। কিন্তু সেভাবে সংক্রমণ বৃদ্ধির এখনো অবধি হয়নি, যেটা পরবর্তী আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী পুজোর আগেও বাজারে কেনাকাটার ভিড় আছে। তারপর দুর্গাপুজো থেকে দীপাবলি, ভাইফোঁটা তো আসতেই থাকছে। তা প্রত্যেকটা উৎসবকে ঘিরেই কিন্তু মানুষের আবেগ থাকবে, তাহলে
তাহলে সেক্ষেত্রে কতটা মানে বাড়তে যে চলেছে। তারপরে তুহিনা পুজো উৎসব তো আছেই, এরপর শুরু হচ্ছে ভোট উৎসব। একদম, ভোট উৎসবে কি কতটা সংক্রমণ রক্ষা সম্ভব হবে, সেটাও কিন্তু বড় প্রশ্ন। সব থেকে বড় প্রশ্ন এই জায়গাতে দাঁড়িয়ে। ভোট উৎসব তো চলেই আসলো, আমরা পুজোর ওই কটা দিন অষ্টমী নবমীর যে চিত্রগুলো উঠে আসছে বিভিন্ন জেলা জুড়ে, সেই ছবিগুলো আপনাদের আমরা দেখাবো। পাশাপাশি আমরা একটু করোনার যে এখন যে আপডেটটা সেটা একটু আপনাদের দিয়ে দেবো, যে গত 20 অক্টোবর থেকে রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল 4000-এর ওপরে। বিজয়ার পরদিন থেকেই তা নামলো 4000-এর নিচে। বুধবার দিন অন্য একটা চিত্র দেখা গেল। কি দেখা গেল? বুধবার রাজ্য সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 3924 জন। অন্যদিকে সুস্থ হয়েছেন 3925 জন। সুস্থ ও আক্রান্তের সংখ্যার তফাৎটা কিন্তু খুবই কম, এবং যেটা কিন্তু একটা আশা রাজ্যবাসীর মনে, আমাদের প্রত্যেকের মনে এই যে একটা আশা রয়েছে, কারণ ওদের ওই যে ফারাকটা অনেক তফাৎটা ওটা কিন্তু অনেকটাই কম। গত একদিনের পরিসংখ্যান ধরলে রাজ্যে কিন্তু এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 3,61,703 জন, সুস্থ হয়েছেন 3,17,924 জন। সুস্থতার হার মানে এটা কিন্তু আমাদের কাছে একটা আশা বা এবং একটা মানে ভালো খবর আমরা বলতে পারি, যে সেক্ষেত্রে সংক্রমণ বাড়লেও সুস্থতার হারটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই দিকে সুস্থতার হার রয়েছে 87.90%, এবং সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা যদি বলি সেখানে আছে 37,111। গত একদিনে রাজ্যে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে 60 জনের, আর আগের দিন এই সংখ্যাটা ছিল 58 জন। এ নিয়ে এখনো পর্যন্ত রাজ্যে করোনার শিকার হয়েছেন 6,664 জন। এটা হলো রাজ্যের করোনার আপডেট এখন এই মুহূর্তে, যেটা আমরা দিলাম। এরপর যদি আমরা একটু রাজ্যের দিকে চোখ রাখবো, পারমিতা। একদমই, কলকাতার উত্তর 24 পরগনার কিন্তু করোনা পরিস্থিতি উদ্বেগজনকই বলা যায়, যেহেতু জেলার দিকে যদি আমরা একটু নজর রাখি, জেলার দিকে যদি আমরা দেখি, আর কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন এখনো পর্যন্ত 891 জন, মৃত্যু হয়েছে একদিনে 18 জনের। আর কলকাতায় করোনা আক্রান্তর সংখ্যা মোট 78,583 জন, আর করোনার মোট প্রাণ হারিয়েছেন 2,157 জন। আর উত্তর 24 পরগনার দিকে যদি নজর রাখি, উত্তর 24 পরগনায় এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট 73,559 জন, মৃত্যু হয়েছে 1,527 জনের। আর একদিনে জেলায় যদি দেখি, যে একদিনে করোনা আক্রান্ত 853 জন, আর মৃত্যু হয়েছে একদিনে 19 জনের। ঠিক তাই, আমরা রাজ্যের একটা চিত্র আপনাদের বললাম, এবং জেলার ক্ষেত্রে কিন্তু দুটো, যেটা হচ্ছে কলকাতা, উত্তর 24 পরগনা কিন্তু একদম প্রথম সারিতে ছিল, সেক্ষেত্রে উত্তর 24 পরগনাতে কিন্তু মৃত্যুর সংখ্যাটাও বৃদ্ধি পাচ্ছে, সেই একটা চিত্র কিন্তু আমরা আপনাদের দিলাম। এই যে সংক্রমণ এই দিন দিন বাড়ছে, এই নিয়ে কিন্তু একদম প্রথম থেকে আমরা যদি পুজোর আগে যাই বা করোনার শুরু থেকে, কিন্তু প্রথম থেকেই ডাক্তাররা বিভিন্ন পরামর্শ দিচ্ছিলেন। সেই পরামর্শটা কোথাও গিয়ে বেড়েছিল এই পুজোর ঠিক আগেতে। সেক্ষেত্রে বিভিন্ন ডাক্তার চিকিৎসকরা তারা কিন্তু আমাদেরকে পরামর্শ বারবার দিয়েছেন যে পুজোর সময়টা সত্যি একদম বাড়িতে থাকুন, আর অবশ্যই ভার্চুয়ালি দেখুন, নইলে কিন্তু সংক্রমণের মানে একমাত্র যদি সংক্রমণটাকে কমানো যায় তার জন্য একমাত্র উপায় ভার্চুয়ালি পুজো দেখা। এবারে তুমি না দেখো, বাড়িতে বসে কিন্তু মানুষ পুজো দেখেছে, ভার্চুয়ালি যে পুজোর উদ্যোগ নেওয়া ছিল মানুষ বাড়িতে বসে পুজো দেখেছে, কিন্তু তারপর অষ্টমীর দিন থেকে মানুষ আর নিজেকে আটকাতে পারেনি। মানুষ দেখছে যে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, সেখানে কিন্তু সুস্থতার হারও অনেকটা। তো সেক্ষেত্রে মানুষ কোথাও একটা আশ্বাস পেয়েছে যে হ্যাঁ, সংক্রমণ কিছুটা মাঝখানে অনেকটাই সংক্রমণের সংখ্যা কমে এসেছিল, সেরকম ভাবে সংক্রমণের হার বৃদ্ধি পায়নি, কিন্তু সংক্রমণ আর সুস্থতার মধ্যে তফাৎটা খুবই কম। একদমই, সুস্থতার হার কিন্তু অনেকটাই বেশি দেখতে গেলে। তো সেক্ষেত্রে মানুষ কিন্তু ভেবেছিল তাহলে কি করোনা চলে গেল, কিন্তু সেটা কিন্তু আদৌ নয়। করোনা কিন্তু আমাদের মধ্যে আছে, করোনা কিন্তু যায়নি। আর সেই কথা মাথায় রেখে মানুষ সপ্তমী পর্যন্ত ঘরে বসেই পুজো দেখেছে, ভিড় করেনি। কিন্তু তারপর অষ্টমী বা নবমীর দিন মানুষ কিন্তু নিজেকে আর আটকে রাখতে পারেনি। সেই তখনই যখন মানুষ সেই সময় যখন বেরোলো, বা সেই সময় যে ভিড় বা জমায়েতটা হলো, সেই ক্ষেত্রে সংক্রমণ বৃদ্ধির হার অনেকটাই, আমার তো মনে হয় অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুস্থতার হার আমাদের আশার আলো দেখাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে যদি আমরা করোনাকে এতটাই যদি হেলাফেলা করি, তো সেক্ষেত্রে সংক্রমণ তো বাড়ার সম্ভাবনা থাকছেই। আর বিশেষজ্ঞরা কিন্তু এটারই আশঙ্কা করেছিল, আর সেটাই সত্যি হয়েছে।
একদমই তাই। বিশেষজ্ঞদের যে আশঙ্কা প্রথম থেকেই ছিল, এবং কোথাও প্রথম দিকে পুজোর কটা দিনে আমাদের মনে একটা আশা জাগাচ্ছিল যে মানুষ কিন্তু বাইরে বেরোয়নি, সপ্তমীর দিন পর্যন্ত যে চিত্র দেখা গেছে বিভিন্ন মণ্ডপে মণ্ডপে, সেটা দেখে কিন্তু অনেকেই বলছিলেন যে বা মানুষ কিন্তু অনেকটাই সচেতন, এবং যার ফলে কিন্তু সংক্রমণটা কোথাও যেন আটকানো যাবে। কিন্তু অষ্টমী থেকে তার হিতে বিপরীত দেখা গেছে, এবং যার ফলে দেখা যাচ্ছে যে অষ্টমী, নবমী এবং বিসর্জনেও মানুষ এতটাই মানে পুজোতে মেতে গিয়ে একদম যেভাবে আনন্দ উৎসবে মেতে গেছিল, তো সেটা দেখে কিন্তু এখন সেই আশঙ্কাটাই আবার ফিরে এসেছে ঘুরে ফিরে। বিশেষজ্ঞরা যেমন বলছেন, ডাক্তার চিকিৎসকরা যেমন বলছেন, সাধারণ মানুষ তারাও বুঝতে পারছেন যে এই ফলে সংক্রমণটা কতটা বাড়তে চলেছে। একদমই তাই। আর আদালতের হাইকোর্টের নির্দেশের কথা যদি আমরা বলি, সেখানে নির্দেশ মান্যতা দেওয়ার এই যে বিষয়টা, হ্যাঁ পুজো উদ্যোক্তা যারা রয়েছেন, পুজো কমিটির যারা রয়েছেন তারা মান্যতা দিয়েছে। তারপর 10 মিটার যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের ঠিক রয়েছে। আমি একটু বলি যে 10 মিটার দূরের যে ব্যারিকেডের কথা হচ্ছে, তো 10 মিটার দূরের ব্যারিকেড দূর থেকেই কিন্তু মানুষ মণ্ডপে দেখেছে, দর্শনার্থীরা গেছে। কিন্তু সেক্ষেত্রে যদি দেখা যায় রাস্তায় ভিড়, ঠিক তাই, রাস্তায় ভিড় তো হয়েছে, মণ্ডপ 10 মিটার দূর থেকে দর্শনার্থীরা মণ্ডপ দেখেছে, সেখানে মণ্ডপে প্রবেশ করেনি, কিন্তু রাস্তায় যে ভিড় হয়েছে সেখানে কি প্রশাসন সেই ভিড় লাগাতে পেরেছে? পারেনি। রাস্তার ভিড়, তারপর ব্যারিকেডের ওপারের যে ভিড়টা, ব্যারিকেড পর্যন্ত মানুষ নেই, মণ্ডপের কাছাকাছি মানুষ নেই, 10 মিটারের মধ্যে কিন্তু মানুষজন নেই। ব্যারিকেডের ওপারে তুমি দেখবে, আমরা সেই চিত্র দেখিয়েছি, মানে সেখানে ঠাকুরের ছবি তোলা থেকে, সেলফি তোলা থেকে, ঠাকুর দেখা থেকে শুরু করে, তার আশেপাশে ফুড কর্নারে খাওয়া দাওয়া থেকে শুরু করে ব্যারিকেডের ওপারের চিত্রটা কিন্তু সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা একটা চিত্র উঠে এসেছে। যে তাহলে ব্যারিকেড, এই যে নির্দেশ, সেই নির্দেশ কোথায় মান্যতা দেওয়া হলো, এবং তারপরে যে ব্যারিকেডের ওপারে এরকম হচ্ছে, সেই বিষয়টা নিয়ে তাহলে কি করলো? সেই ক্ষেত্রে কিন্তু একটা বড় প্রশ্ন থাকছে। কিন্তু দায়ী করছে প্রশাসনকে, কিন্তু আমার মনে হয় প্রশাসন তারা নিজেদের যথেষ্ট ভূমিকা পালন করেছে, তারা চেষ্টা করেছে, কিন্তু মানুষ যদি নিজেরা সচেতন না হয়, মানুষ যদি সেই সপ্তমী পর্যন্ত যখন মানুষ ঘরে বসে পুজো দেখলো, সেক্ষেত্রে যদি আমরা দেখি যে তোমার যদি সেই অষ্টমী নবমীর রাতেও যদি সেই ভিড়টা না করতো, মানুষ, সাধারণ মানুষ যারা ঘরে বসেই পুজো উপভোগ করতেন, দেখতেন, তাহলে হয়তো এতটা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কাটা কিন্তু হতো না। ঠিক তাই। যে কথাটা তুমি বললে যে প্রশাসনের একটা যে ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, এবং তুমি বললে তোমার মতে যে প্রশাসনের ভূমিকা তো রয়েছে, মানুষকে নিজেকে সচেতন হতে হবে, নয়তো কি করা যায়। তো সেক্ষেত্রে যদি বলি যে হ্যাঁ অবশ্যই মানুষের সচেতনতার একটা বিষয় রয়েছে। আর আরও বিভিন্ন জায়গায় আরও অন্য একটা চিত্র দেখা গেছে, পারমিতা, তুমি দেখবে গতকালকেও আমরা কথা বলেছিলাম, সেখানে দেখা গেছে কি যে এই যে বিষয়টা, যে সেক্ষেত্রে দেখা গেছে সাধারণ মানুষ সচেতনতা একদমই তো সচেতন নয়, এবং সেক্ষেত্রে পুলিশ প্রশাসন যখন সেখানে তাদেরকে আটকাতে গেছে, তাদেরকে একদম মানে ফুৎকারে উড়িয়ে দেওয়া হয়েছে, তাদের কথাকে মান্যতাই দেওয়া হয়নি। সেক্ষেত্রে এত মানুষের ঢল নেমেছে, তারা কিন্তু প্রশাসনকে একদম বুড়ো আঙুল দেখিয়েই সামনে এগিয়ে গেছে। এই বিষয়টাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। একদমই। তুহিনা, যদি আমরা সন্ধ্যের দিকে দেখি, সন্ধ্যের দিকে যে ঢল নেমেছিল দর্শনার্থীদের, সেখানে প্রশাসন ছিল, বা প্রশাসন যথেষ্ট ভূমিকা তাদের পালন করেছে। মানুষ মাস্ক পরেছে, স্যানিটাইজার, মণ্ডপে যেখানে স্যানিটাইজার টানেল বসানো হচ্ছে, মানুষ মানে সাধারণ মানুষ নিয়ম মেনেই কিন্তু দর্শনার্থীরা যারা গেছিল, সেক্ষেত্রে মাস্ক, স্যানিটাইজার, কিন্তু শারীরিক দূরত্বটা কোথাও যেন মানা হয়নি। একদম মাস্ক, স্যানিটাইজার সবই ছিল, কিন্তু সেই দূরত্বটা, যেটা নির্দিষ্ট দূরত্ব সেটা মানা হয়নি, সেটা সম্ভব না। ওই ভিড়ের মধ্যে সেই দূরত্ব মেনে চলা রাস্তাতে সম্ভব একদম, আর সেটাকে সম্ভব করার জন্যই ভার্চুয়ালি পুজো দেখতে হবে। সেটা মানুষ করেওছে, সেটাও করেছে মানুষ, সেই নির্দেশিকাও মেনেছে, কিন্তু শেষে কোথাও দেখা গেল না, সেটা আর হলো না। মানুষ ভাবলো যে না, তাহলে হয়তো সেদিনটা একটু বেরিয়েই পড়ি, হয়তো আজকে অনেকে এটাও ভেবেছে যে আজকে হয়তো সেরকম ভিড় থাকবে না, সবাই যদি ভাবে যে আমরা ঘরে তো বসে পুজো দেখছি, তাহলে যাই গিয়ে কিন্তু সেই আশঙ্কা, মানে সেই পুজো আনন্দে মেতে উঠতে গিয়ে যে এই একটা মানে যে আশঙ্কা করছিল বিশেষজ্ঞরা, চিকিৎসকরা যে আশঙ্কা করছিল, সেটাই কিন্তু আস্তে আস্তে, সেটা কিন্তু অষ্টমী নবমীর রাতে কিন্তু সেই সংক্রমণ, মানে মহানবমীর রাতের যে ভিড়, সেই ভিড় কিন্তু অনেকটাই সংক্রমণ বৃদ্ধি করেছে। একদমই, অনেকটাই সংক্রমণ বৃদ্ধি করবে, এবং যার প্রভাবটা আমাদের মধ্যে এখনো পর্যন্ত আসেনি, কিছুটা এসেছে, তার প্রভাবটা দেখার জন্য বিশেষজ্ঞ মহল সঙ্গে জেলা স্বাস্থ্য দপ্তর তারাও কি বলছেন যে আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে সংক্রমণটা কিন্তু আরো দ্রুততার সঙ্গে কিন্তু বৃদ্ধি পাবে, এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি আরেকটা যেটা বিষয় তুমি
তুমি বললে যে সেক্ষেত্রে ভার্চুয়ালি পুজো দেখার বিষয়টা, সেক্ষেত্রে তুমি যেটা বললে যে একটা জিনিস তো সত্য যে আগের বছর বা তারও আগের বছরের থেকে কিন্তু এই অষ্টমী নবমীতে ভিড়টা একদম খুব বেশি হয়েছিল, কিন্তু আগের বছরের তুলনায় তো কম। সেক্ষেত্রে কিছু সংখ্যক মানুষ তাহলে বাড়িতে বসেই পুজোটা কাটিয়েছেন, তাহলে কিছু সংখ্যক মানুষ করতে পেরেছে সেটা, বাকিরা পারেননি। তো সেক্ষেত্রে কিন্তু কয়েকজন সচেতনতা অবলম্বন করেই বাড়িতে বসেই পুজোটা কাটালেন। আবার অনেকেই রয়েছেন যারা, বেশিরভাগ জন রয়েছে সেক্ষেত্রে, তারা কিন্তু ভার্চুয়ালি পুজো দেখলেন না, তারা বাইরে থেকে বেরোলেন। এবং শুধু তাই নয়, সেক্ষেত্রে যে দূরত্ব বজায় রাখাটা, এতজন মানুষ ভিড় জমালে দূরত্ব বজায় রাখা সম্ভব নয়। পারমিতা, যেটা তুমিও বললে, দূরত্ব বজায় রাখা কোনোভাবেই সম্ভব নয়। হ্যাঁ, মাস্ক, স্যানিটাইজার, আবার অনেক ক্ষেত্রে এটাও দেখা গেছে এবং বিসর্জনের সময়ও দেখা গেছে যে মাস্কের কোনো বালাই নেই। মানে এতদিন পর্যন্ত এত সতর্কতার সঙ্গে, বিসর্জনের ক্ষেত্রে কেন তুই না, নবমী অষ্টমীর দিনে যদি আমরা দেখি কোথাও কোথাও দেখা গেছে, বিশেষ করে রাতের দিকে যখন দর্শনার্থীদের রাত 11টা-12টার পর যে সময় ঘুরতে যাওয়া, যে সময় তারা ঘুরতে হয়েছে, সেই সময় প্রশাসন বা মানে সেই সময় খুব একটা ভিড় না থাকলেও, যদিও নবমী রাতে সেই ভিড় লক্ষ্য করা গেছে একদমই। তো সেক্ষেত্রে কিন্তু মাস্ক কেউই পরেনি, বেশিরভাগ অধিকাংশই মাস্ক তারা পরেনি। একদমই তাই। তো সেক্ষেত্রে মাস্ক না পরি, মানে এখনো পর্যন্ত এত সতর্কতা, এত কিছুর পরেও যদি এখনো মাস্ক ছাড়া তাও পুজোর সময় মানুষকে দেখতে পাওয়া যায়, তাহলে সত্যিই মানে কাকে দোষারোপ করা হবে, কি করা হবে, কার বিরুদ্ধে প্রশ্ন তোলা হবে, এটা নিয়ে সত্যিই একটা প্রশ্ন মানে থেকেই যাচ্ছে। এবং যেটা খুবই একটা মানে বাজে জিনিস হচ্ছে সেই বিষয়টা নিয়ে থাকছে যে কার উপর মানুষ প্রশ্ন করবে, কাকে দোষারোপ করবে। প্রশাসনকেই দায়ী করলে কিন্তু হবে না। প্রশাসন মানুষকে, সাধারণ মানুষকে সতর্ক করেছেন, সতর্কতা বার্তা দিয়েছেন, মণ্ডপে মণ্ডপে অ্যানাউন্স করা হয়েছে যে আপনারা মাস্ক পরুন, দূরত্ব বজায় রাখুন, কিন্তু মানুষ সেটা মানেনি। মাইকিং করা হয়েছে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়েছে, শুধু পুজোর কটা দিন নয়, পুজোর অনেক আগে থেকেই তুমি দেখবে পুজো উদ্যোক্তা যারা রয়েছেন, পুজো কমিটির সদস্যরা, তারা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে গেছেন শুধুমাত্র এই করোনা সচেতনতাকে নিয়ে, এত কিছু করেছেন। তার ফলেও সাধারণ সবথেকে মানে একটাই বিষয় যেটা দাঁড়াচ্ছে যে সচেতনতার অভাবের জন্যই কিন্তু মানে এই যে সংক্রমণটা বৃদ্ধি পেতে চলেছে, আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র তো দুর্গোৎসব গেল, এরপর আগামীকাল লক্ষ্মী পুজোর ইতিমধ্যেই কেনাকাটা বাজারে, সাধারণ মানুষের সবজি বাজার থেকে, ফলের বাজার থেকে সবকিছুরই ভিড় রয়েছে। তারপর কিছুদিন পরই দীপাবলি, কালী পুজো। তো সেক্ষেত্রে কিন্তু বাজারে ভিড় তো থাকছেই, বাজারে তো ভিড় থাকবেই, কেনাকাটা মানুষের যা যা দরকার, প্রয়োজনীয় জিনিস ভিড় আছে। তারপরে কালী পুজোতেও ঘুরতে বেরোনো। তো সেক্ষেত্রে সংক্রমণ, এই সময়টা যে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার যে গ্রাফ রয়েছে, যথেষ্ট ঊর্ধ্বমুখী। এবং প্রত্যেকের ক্ষেত্রে তুমি দেখবে মানে কোজাগরি লক্ষ্মী পুজো প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা বিষয় থেকেই থাকছে। পারমিতা, আলোচনা তো আমরা আসছি, এই যে বিষয়টা আমরা বলছিলাম প্রথম থেকে, এই নিয়ে কিন্তু চিকিৎসকরা বারবারই আমাদেরকে নানা পরামর্শ দিয়ে গেছেন এবং সেক্ষেত্রে বারবার যে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসা মহল থেকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন চিকিৎসক রয়েছেন, ডক্টর এস.কে. মাঝি, তিনি আমাদের সঙ্গে রয়েছেন স্কাইপে, আমরা কথা বলবো ওনার সঙ্গে। হ্যাঁ ডাক্তারবাবু, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। যে প্রশ্নে একদমই আমরা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি যে পুজোতে কতটা সংক্রমণ বাড়লো প্রথম থেকে, একদম মানে সেই প্রাক পুজো আর পুজো থেকে আমরা যদি শুনেই আসছি, প্রাক পুজো থেকে যে সংক্রমণটা কিন্তু একদম অনেকটাই বৃদ্ধি পাবে এবং সেই পথেই হাঁটছে সংক্রমণের যে গ্রাফটা। এবং আর কয়েকদিন পর, এক সপ্তাহ পর কিন্তু সেই সংক্রমণটা আরও বেশি বৃদ্ধি পাবে, এমনটাই জানাচ্ছেন স্বাস্থ্য দপ্তর। তো সেক্ষেত্রে এই বিষয়টা জানতে চাইবো, প্রথম থেকেই কিন্তু বিভিন্ন চিকিৎসক মহল থেকে চিকিৎসকরা বলছিলেন যে এই যে বিষয়টা, তারা বারবার নানা কিন্তু আমাদেরকে পরামর্শ দিচ্ছিলেন সাধারণ মানুষকে যে সংক্রমণটা বাড়বে। এই যে বিষয়টা, পুজোতে এরকম মানুষের একটা ঢল অষ্টমী, নবমী, দশমীর দিন দেখা গেল, যার ফলে কিন্তু সংক্রমণটা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এবং পাবে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? প্রথমে বলি, ওই নামটা এস মাঝি হবে, এস কে মাঝি নয়, এস মাঝি, MAJI। আচ্ছা। আর সংক্রমণের বিষয় বলি, পুজোর মোটামুটি সাধারণত দুর্গাপুর এবং আমি অ্যাকচুয়ালি রানীগঞ্জে এখানে থাকি, দুর্গাপুর পুজোটা দেখেছি। তো সেক্ষেত্রে তো রানীগঞ্জ, দুর্গাপুরে যদিও ওই যেগুলো ওই ভালো যেগুলো হয়, মার্কনি বা যেটা ওই সিটি সেন্টারের কাছে যে একটা মণ্ডপ আছে, সেখানেও আমি বেশ কিছুক্ষণ ছিলাম।
দেখেছি সেখানে কর্মকর্তারা যদিও চেষ্টা করেছেন, পুলিশ প্রশাসন কিছুটা চেষ্টা করেছেন, তবুও সাধারণ মানুষের সচেতনতার প্রভাব তারা ভিড়ের জায়গাটাতেই দেখছিলাম যে মাস্ক খুলে নানাভাবে স্পেশালি সেলফি তোলার জন্য, যদিও মাস্কটা পরে থাকছে কিন্তু সেলফি তোলার জন্য এই জায়গাটা এমন ভাবে ভিড় করছে যে সংক্রমণ ছড়ানো খুব স্বাভাবিক। হুম হুম মানুষের মধ্যে এই মুহূর্তে যেভাবে সংক্রমণটা ছড়িয়েছে সেটা আগামী দিনে হয়তো আগামী দিনে কেন কিছুদিনের মধ্যেই আর 1 মাসের মধ্যে ওটা প্রায় 50% মানুষ আক্রান্ত হয়ে পড়বে। পুজোতে স্পেশালি পুজোর আগে, পুজোতে তবুও তো মণ্ডপগুলোতে একটা নির্দিষ্ট মাইকিং করা হচ্ছিল বা ভলেন্টিয়াররা চেষ্টা করেছে বা ওখানকার যারা কর্মকর্তা চেষ্টা করেছে, পুলিশ প্রশাসন চেষ্টা করেছে, কিন্তু তার আগে বাজারে যে পুজোর বাজারটা যখন হয়েছে সেই সময় যে দোকানগুলোর মধ্যে বা রাস্তাঘাটে যে ভিড়টা হয়েছে তাতেও প্রচুর পরিমাণে সংক্রমণ ছড়িয়ে গেছে। মানুষ বুঝতেই চাইছে না যে তাদের ইয়ং ছেলেরা স্পেশালি বা ইয়ং মেয়েরা স্পেশালি তারা ভাবছে আরে আমরা তো কোনোভাবে অসুস্থ হব না। হুম কিন্তু তারা এটা বুঝছে না যে তারা শরীরে সংক্রমণ নিয়ে ঘরে বাবা মা আছেন, ঘরে ভাই বোন বাচ্চারা আছে, তারা সংক্রমিত হবে তাদের কাছ থেকে। আচ্ছা, এবং আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো যে এই যে সংক্রমণ সুস্থতার হার বৃদ্ধি পেয়েছে অনেকটাই, তো সেক্ষেত্রে আমাদের একটা আশার আলো আমরা দেখতে পাচ্ছি, তো সেই জন্যই কি সাধারণ মানুষ মানে এই করোনা একদমই ভুলে গিয়ে পুজোর আনন্দে মেতে উঠেছিল? কিছুটা হয়তো সেটাই, সাধারণ মানুষের মধ্যে ধারণাটা ভুল। যারা সুস্থ হয়ে উঠছে তারাও কিন্তু অনেকে পার্মানেন্ট তাদের লাংস অনেকাংশে ড্যামেজ হয়ে যাচ্ছে, অন্যান্য অনেকে কানে শুনতে পাচ্ছে না। এই যে এই জ্ঞানটা সাধারণ মানুষের প্রায় নেই। তারা হচ্ছে যারা সুস্থ হয়ে উঠছে তার মানে একদম সম্পূর্ণ তাদের আর কোনো কিছু, আর কোনোদিন কোনো কিছু হবে না। কিন্তু আমার নিজস্ব প্রায় 20-25টা করোনা পেশেন্ট আছে যাদেরকে আমি চিকিৎসা করেছি, এখনো করছি। তারা কিন্তু সুস্থ হয়ে উঠেছে, কিন্তু তাদের কাশি বা শ্বাসকষ্ট বা শারীরিক দুর্বলতা এমন জায়গায় চলে গেছে যে কলকাতা থেকে আসা দুজন পুলিশ আছে এখানে, প্রায় 2 মাস ধরে তাদের দুর্বলতা কাটছে না। আর লাংসে তো অনেক জায়গায় পার্মানেন্ট ড্যামেজ করে দিচ্ছে। সেই পার্মানেন্ট ড্যামেজ গুলোর কথা সাধারণ মানুষের কাছে জানা নেই, যার জন্য তাদের মন থেকে সত্যি সত্যি ভয়টা চলে গেছে। এখন করোনাকে নিয়ে কেউ ভাবতেই চাইছেন না। বলতে গেলে উল্টে আমি নিজেও যেখানে গিয়ে বিতরণ করেছি, মাস্ক বিতরণ করছি, আমার সঙ্গে তর্কও করতে এসছে অনেকে, আরে মাস্ক পরলে আমার বেশি রোগ হয়ে গেছে। এরকম এই শিয়ারশোল মাঠে ক্লাব কর্মকর্তাদের সঙ্গে এবং আমার সঙ্গে তর্কাতর্কি হচ্ছিল। একজন বলছে নাকি মাস্ক পরলে তার করোনা বেশি হয়ে গেছে। একদমই এরকম তাই। তর্ক একটা হ্যাঁ, ডাক্তারকে। এই যে সংক্রমণটা বৃদ্ধি পাচ্ছে, সেই সংক্রমণ বৃদ্ধির ফলে স্বাস্থ্য ব্যবস্থার উপর একটা চাপ পড়বে, এই আশঙ্কা কিন্তু বরাবরই করা হচ্ছিল এবং বিভিন্ন চিকিৎসক মহল থেকেও তা বলা হচ্ছিল। এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, আমাদের দেশে এমনিতে তো চিকিৎসা সংকট একটা আছেই। হুম যা চিকিৎসক যে হারে হাসপাতাল সে তুলনায় জনসংখ্যা অনেক বেশি, এবং এখানকার হাইজিনিক যা কন্ডিশন, আমাদের দেশে যেরকম গরিব, তাতে এমনিতে সাধারণ মানুষ অসুস্থ, ম্যালনিউট্রিশনে ভোগে, সঠিক খাওয়া দাওয়া নেই, অপুষ্টিতে ভুগছে। এবং প্রত্যেকের সরকারি হাসপাতালগুলো প্রায় সরকারি মেডিকেল কলেজ বা হাসপাতাল সবসময় বেড ফুলই থাকতো, এবং এমনি যেখানে নার্সিং হোম সেখানেও প্রায় সবই বেড ফুল ছিল। সেখানে আবার এই করোনা যদি আসার ফলে সাধারণ চিকিৎসাটা তো একদমই ডকে উঠে গেছে বলতে পারেন। সাধারণ সর্দি জ্বর বা কাশি হলেও হাসপাতালগুলোই ভয় পাচ্ছে। মানুষ তো ভয় পাচ্ছে, মানুষ ভয় পাচ্ছে না কিন্তু চিকিৎসা ব্যবস্থাটা ভয় পাচ্ছে, তার কারণ ওভারলোডেড হয়ে গেছে। আগে ওভারলোড ছিল, তারপরে করোনাতে যেহেতু করোনা সংক্রমণ একটা বিশাল ভাবে সংক্রমণ করে, সেহেতু কোনো সার্জিক্যাল পেশেন্টের পাশে তাকে রাখা যাবে না বা সাধারণ অন্য পেশেন্টের পাশে তার জন্য আলাদা একটা ব্যবস্থা করতে হচ্ছে। সেই কারণে একটা স্বাস্থ্য ব্যবস্থা ভীষণ ভাবে ভেঙে পড়েছে। এখনো সেভাবে ভেঙে পড়েছে বলা যাবে না, ভেঙে পড়েছে বলতে এখন ঘরে ঘরে চিকিৎসা করা হচ্ছে করোনা নিয়ে। করোনা কিন্তু সাধারণ মানুষ, আমরা একটা ক্যাম্প করেছিলাম টেস্ট করানোর জন্য, 3 দিন ধরে আমরা ওয়েট করছিলাম আরটিপিসিআর বিনা পয়সা করার জন্য সরকারি ভাবে, কিন্তু দেখা গেলো একজন মানুষও সেখানে আরটিপিসিআর টেস্ট করাতে এলো না। শেষকালে আমরা স্বাস্থ্য বিভাগ এবং কিছু পুলিশ কর্মীর লোক টেস্ট করালাম। মানুষের মধ্যে সচেতনতার প্রচন্ড অভাব। আমাদের দেশের লোক আগে সচেতন করতে হবে, এই মাস্কটা পরার ব্যাপারে
সরকার ওইভাবে সরকারের ভাবে স্পেশাল ভাবে রেশনের মাধ্যমে মাস্ক স্যানিটাইজার দিয়ে আমার তো মনে হয় যে সরকারি যে পুজোর জন্য যে টাকা দেওয়া হলো সেই টাকার 50% অন্তত মাস্ক এবং স্যানিটাইজারে যদি কিনে দেওয়া হতো সেটা বরঞ্চ বেশি ভালো হতো। একদমই তাই। আপনার এই কথাতেই যে বললেন মানুষের সচেতনতার অভাব, সচেতন করতে হবে, একটা কথা একটু জানতে চাইবো আপনার থেকে, এই যে করোনাকে সঙ্গে নিয়ে আমরা এতদিন এগিয়ে চলে এলাম, তো সেক্ষেত্রে এত অ্যাওয়ারনেস, বিভিন্ন প্রোগ্রাম, সেখানে আপনি বলুন ডাক্তার থেকে শুরু করে বিভিন্ন যে মানে রাজনৈতিক মহল থেকে শুরু করে সংবাদ মাধ্যম থেকে শুরু করে কোথাও এখনো তো মানুষ করোনা নিয়ে মানে সবটাই জানে মানুষ, তাও সচেতনতার অভাব এতটা, কি বলবেন এই বিষয়টা নিয়ে? মানুষের সচেতনতার অভাব বলতে মানুষ আসলে জ্ঞান পাপী, এক সাধারণ একটা কথা আছে না, জ্ঞান পাপী বিষয়টা, ঠিক এই তাই। বিষয়টা হচ্ছে এখানে সাধারণ মানুষের মধ্যে জ্ঞান পাপী বিষয়টা চলে এসেছে। হুম। তারা সবকিছুই জানে, যখন সে চিকিৎসাটা পাবে না তখন সে সরকারের উপর আঙ্গুল দেখাবে, ডাক্তার পেটাবে, পুলিশকে দোষ দেবে, কিন্তু নিজে সচেতন হবে না। রোগ হলে এই রোগটা সঠিক তার চিকিৎসাও চাই, সঠিকভাবে সুস্থ হওয়া চাই, তাকে কোনোভাবে তার প্রবলেম হওয়া চলবে না, কিন্তু তিনি রোগী মানে মরার জন্য তিনি সমস্ত রকম ব্যবস্থা করে রেখেছেন, রোগে পড়ার জন্য তিনি সমস্ত রকম ব্যবস্থা করে রেখেছেন, অথচ তিনি ডাক্তাররা এত সাবধান করছেন, টিভিতে আপনারা রিপোর্টাররা বা যারা বিভিন্ন সমাজসেবী সংগঠন তারা সব সময় চেষ্টা করে যাচ্ছেন, পুলিশ প্রশাসন সব সময় চেষ্টা করে যাচ্ছেন হুম হুম। সবাইকে সচেতন করার জন্য। তবে সচেতনতা আরো আরো বেশি করা উচিত। আমার মনে হয় পুলিশরাও কিছুটা হাল ছেড়ে দিয়েছেন, সেই হাল ছাড়া ব্যবস্থা যাওয়া উচিত নয়, তারা আরো বেশি করে বরঞ্চ বোঝানো দরকার। এবং সরকার স্পেশালি মাস্কের ব্যাপারে রেশনের মাধ্যমে খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে মাস্কটা বিক্রি করা উচিত, এবং আরো কঠোর হওয়া উচিত যে মাস্ক না পরে রাস্তায় বেরোলে তার একটা ফাইন করা হবে, বা তাকে মিনিমাম অন্তত তুলে নিয়ে থানায় কিছুক্ষণ আটকে রাখা হবে। এরকম কড়া কোনো মনোভাব সরকারকে নিতে হবে, নাহলে আগামী দিনে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে বসেছে। হুম হুম হুম। একদমই তাই। এই কথাতেই যদি বলি যে আমরা মানে প্রথম থেকেই যেটা আমরা জেনে আসছি যে এই পুজোর পরেই করোনার একটা দ্বিতীয় ঢেউ আছড়ে পড়বে, এবং সেটা চলে এসেছে, তার মানে তার আমরা কিন্তু আঁচ পাত পেয়ে গেছি অলরেডি সবাই। তো সেক্ষেত্রে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো কতটা তৈরি বা আদৌ কি তৈরি, এই বিষয়টা নিয়ে কি বলবেন? রাজ্যের পরিকাঠামো কিভাবে তৈরি হবে, আগেরটাই তো সামলাতে পারছে না। বিদেশে যেটা সেকেন্ড ঢেউ বলছে, আগেরটা মোটামুটি নর্মাল হয়ে গেছে, তারপরে ঢেউটা এসছে, আর আমাদের তো প্রথম ঢেউটাতেই আমরা দোদুল্যমান। কারণ সেকেন্ড ঢেউটা এলে তো আমরা স্বাভাবিকভাবে সবাই যে চাপা পড়ে মরবে এটা তো বলাই বাহুল্য। সরকার তো সামনে সরকার তো আমার মনে হয় সামনে নির্বাচন নিয়ে এখন বেশি ভাবছেন আমাদের ঠিক তাই। করোনা থেকে। আচ্ছা, এই পুজোর সময় যে দর্শনার্থীদের ঢল দেখা গেল, তো সেক্ষেত্রে কি প্রশাসনকে কোথাও দায়ী করা ঠিক হবে নাকি মানুষের সচেতনতার অভাব? প্রশাসনের একটু দায়িত্ব ছিল, সাধারণ মানুষের সচেতনতাই মেন। সচেতন করার যে দরকার কি আছে, সারা পৃথিবী ধরে এতদিনও যদি মানুষ সচেতন না হয় আর কিভাবে সচেতন হবে? এমনিতেই তো টিভিতে যেভাবে দেখাচ্ছে 10 মাস 1 বছর, প্রায় 1 বছর হতে যাচ্ছে, মানুষ তো করোনা নিয়ে এমনিতেই সচেতন হচ্ছে। হ্যাঁ, সরকার যেটা হয়েছে উৎসবটাকে সরকার বেশি প্রাধান্য দিয়েছে, উৎসবটাকে একটু কম প্রাধান্য দিলেই ভালো হতো, সরকারি ডোনেশনটা ওইভাবে না দিলেই ভালো হতো, বরং ঘট পুজো করে যাতে হয় সেই ব্যবস্থা করলে ভালো হতো। স্যানিটাইজার এবং মাস্কের উপর জোর দিয়ে পুজোটা সারলেই ভালো হতো। একদমই তাই। এবং সঙ্গে যেটা অবশ্যই সচেতনতার যে মানুষের অভাব, সেটা তো মেইন, একদম আপনি যেটা বললেন ঠিকই। এবং মাঝখানে যে বিষয়টা আপনিও বললেন, এবং সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশেষজ্ঞরাও বলে থাকছেন যে এই যে পুজোর সময়টা পুলিশের কোথাও একটা গা ছাড়া ভাব দেখা গেছে। পুলিশের গাছাড়া, পুলিশকে যেভাবে সরকার প্রশাসন পরিচালিত করবে সেইভাবেই পরিচালিত হবে। সরকার যারা পুলিশ প্রশাসন তারাও জানে, তাদেরও ফ্যামিলি আছে, তাদেরও বাচ্চা কাচ্চা আছে, যদি ইনফেকশন ছড়ায় তারাও জানে যে পুলিশই সব থেকে বেশি ইনফেক্টেড হয়েছে এক্ষেত্রে। একদম। কিন্তু এটা আমরা জানি যে পুলিশ চেষ্টা করেছে, তার একটা বড় প্রমাণ পুলিশ প্রশাসনের প্রত্যেকটা লেভেলে সব থেকে বেশি, ডাক্তারদের থেকেও পুলিশ প্রশাসন বেশি এখন ইনফেক্টেড। ডাক্তাররা তো তবু অনেক সচেতন হয়ে নিজের সেফ হয়ে এখন চিকিৎসা করছে, আগের থেকে অনেকটা কমে গেছে, কিন্তু পুলিশের সেই জায়গাটা নেই।
দুমদাম করে তাদেরকে চলে যেতে হয়, কিন্তু পুলিশ তার দায়িত্ব যথেষ্টই পালন করেছে, কিন্তু সরকারের বরঞ্চ পুলিশের উপর ওর যে অ্যাডভাইসটা দেওয়া উচিত, যে দায়িত্বটা দেওয়া উচিত, সেটা মনে হয় সরকার সেইভাবে দিচ্ছে না। সেইভাবে দিশা নির্দেশ সরকারের পুলিশের উপর নেই। যদি সরকার পুলিশের উপর দিশা নির্দেশ সঠিকভাবে দেয়, তাহলে পুলিশ আরো বেশি কঠোর হতে পারবে এবং সেক্ষেত্রে এটা ভালোই হবে। ঠিক তাই। স্পেশাল ভাবে কোন একটা আইন প্রণয়ন করা উচিত, যাতে পুলিশ ওই যারা মাস্ক পরবে না তাদেরকে হয়তো হয় বাড়ি পাঠিয়ে দিবে, রাস্তা গ্রেফতার যদি নাও করতে পারে, দু একজনকে গ্রেফতার করা দরকার, এবং সেই রকম তাদেরকে ক্ষমতা পুলিশকে দেওয়া উচিত, যে ক্ষমতা পুলিশের নেই। বরং বরং পুলিশকে যদি কাউকে আটকাচ্ছে স্থানীয় রাজনৈতিক নেতারা, তখন সে পুলিশকে গিয়ে সেখানে চোখ দেখাচ্ছে। এই বিষয়টা ঠিক নয়। ঠিক তাই ডাক্তারবাবু, আজকে যখন পেয়েছি আপনাকে এবং আপনি যেটা জানালেন যে আপনি নিজেও করোনার যে চিকিৎসা করছেন, তো সেক্ষেত্রে এই পরিস্থিতিতে আমাদের দর্শক বন্ধুদের জন্য আপনার কি মেসেজ থাকবে? দর্শক বন্ধুদের জন্য যে মেসেজটা, সেটা আপনি দেখুন, ভ্যাকসিন প্রায় চলে এসেছে। আমরা যারা যারা করোনা এখনো যাদেরকে আক্রমণ করেনি তাদের বলবো, আপনারা তীরে প্রায় চলে এসেছেন, তীরে এসে তরিটাকে ডোবাবেন না। আর 2-3 মাসের মধ্যে ভ্যাকসিন বেরোবেই। ভ্যাকসিন আর এখন আমাদেরকে কোনোভাবে যদি আমরা করোনা মুক্ত থাকি, একমাত্র উপায় হচ্ছে মাস্ক। মাস্ক হচ্ছে মেন, নাক দিয়ে অ্যাকচুয়ালি ঢুকছে মেন। আমরা সাধারণত অনেক সময় দেখি মাস্ক পরে আছি কিন্তু নাকটাই খোলা। আমি আজকে 40টা পেশেন্ট দেখলাম, তার 20 জনই এসছে আমার কাছে নাক খুলে, মাস্ক আছে কিন্তু নাকটা খুলে। এই নাকের মধ্যে দিয়ে কিন্তু 100% ঢুকছে নাকের মধ্যে দিয়ে। আমি যেটা করি সেটা যদি আপনারা কিছুটা করেন, তাহলে আমি শিওর যে আমি যখন এত করোনা রোগী ঘেঁটেও আমি করোনা মুক্ত হয়ে আছি, আপনারা হতে পারবেন। আমি যেগুলো করি, ঘরে এসে ঘরে ঢোকার আগে আমি জামা কাপড় যেটা থাকে বাইরে সাবান জলে নিজেই ঢুকিয়ে দিই, তারপরে ভিতরে এসে বাথরুমে সোজা চলে যাই, চান করে সাবান দিয়ে চান করে তারপর অন্য কিছু ইয়ে করি। আমি সাধারণত মাস্ক পরি, 2টো মাস্ক পরি। একটা এমনি মাস্ক, তার উপরে একটা N95 মাস্ক নিই, তার উপরে একটা ফেস শিল্ড নিই। এটা যদি আপনি আপনারা এই ফেস শিল্ডটা আর এই দুটো নিয়ে আমি সবসময় থাকি করোনা রোগীদের মধ্যেই। এর থেকে আমি বুঝেছি যে আমরা যদি নাকটা আমরা ঠিক মতো ইয়ে করতে পারি, এবং যখনই আমি মাস্ক খুলবো, মাস্ক খোলার কতগুলো পদ্ধতি আছে। যেমন মাস্ক আমি এইভাবে আমি পরবো, নাকটা মাস্কের এইখানে কখনো হাত দেবো না বা এখানে হাত দেবো না। যদি হাত দিয়ে আগে মাস্কটা যখন খুলবো হাত স্যানিটাইজ করে নেব, তারপর মাস্কটা পরবো, বা মাস্কটা খোলার সময় হাত স্যানিটাইজ করে মাস্ক খুলে আলাদা ভাবে রাখবো। আমি বাইরে কোথাও জল যদি খাওয়া দরকার পড়ে, হাত স্যানিটাইজ করে মাস্ক খুলে আলাদা জায়গায়, কোনো ভিড় ভাট্টার মধ্যে জলও খাই না বা কোনো টিফিনও করি না। এটা সবাইকে মেনটেন করতে হবে। আর ঘরে যা কিছু আছে, যা কিছু সব যদি প্যাকেট আছে, চিপসের প্যাকেট আছে, তাকে স্প্রে একটা স্যানিটাইজার রেখেছি, সেটা স্প্রে করে সেটা স্যানিটাইজ করে ঘরের মধ্যে রাখি। এভাবে আমি নিজেকে করোনা মুক্ত রেখেছি। আর বাইরে কোনো খাবার কিছু খাই না, যদি ফল টলও খাই সেটা আমি সাবান জলে ভালোভাবে ধুয়ে নিই। এমনকি সবজিও যা আছে আমি ঘরে নিয়েছি, একটা গামলা আছে, সেখানে সাবান জলে কিছুক্ষণ চুবিয়ে তারপর এমনি জলে ডুবিয়ে রাখি। এইভাবে আমি মোটামুটি করোনার মধ্যে থেকেও, করোনা আমার হাসপাতালে প্রতিদিন একটা দুটো করোনা পেশেন্ট আসেই, এবং সেটা আমাকে হয় রেফার করতে হয় বা রাখতে হয়। তো সেক্ষেত্রে এদের মধ্যে থেকেও আমি নিজে করোনা মুক্ত আছি যখন, তখন আমার অ্যাডভাইসটা নিশ্চয়ই আপনারা পালন করলে আপনারা করোনা মুক্ত থাকবেন। হ্যাঁ, সচেতনতা এবং সতর্কতা এই দুটোকে মেনটেন করে থাকতে পারলেই কিন্তু আমরা করোনা মুক্ত থাকতে পারবো। একদমই তাই। ডাক্তারবাবু আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, অনেক অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। অবশ্যই আপনিও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা যে আলোচনাটা করছিলাম, একদমই আমরা ডাক্তারবাবুর কাছ থেকে জানলাম যে কিছু কিছু টিপসও পেলাম, পরামর্শ দিলেন, আমরা সেইভাবে পালন করি, আশা করি আমরা সবাই করোনা মুক্তই থাকবো। ঠিক তাই। এবং উনি কিন্তু নিজেও করোনার চিকিৎসা করছেন এবং উনি সুস্থ রয়েছেন এতদিনেও। উনি বললেন যেটা, যে এভাবে কিন্তু মেনটেন করলে সত্যি সুস্থ থাকা যাবে, এই যে বিষয়টা উনি তুলে ধরলেন। এবং পাশাপাশি উনি যে বিষয়গুলো, বেশ কয়েকটি বিষয় তুলে ধরলেন, যে প্রথম থেকেই যে আশঙ্কাটা করা হচ্ছিল যে আমাদের রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে প্রথম থেকেই। সেইভাবে এইভাবে যদি গোষ্ঠী সংক্রমণ ছড়াতে থাকে, পুজোর কারণে এইভাবে যদি সংক্রমণের গ্রাফটা এতটাই বাড়তে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু মানে একটা সময় বেড পাওয়া যাবে না। মানে এখনই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় অনেক সমস্যা দেখা যাচ্ছে, বেড পাওয়া যাবে না, মানুষ কিন্তু বিনা চিকিৎসায় মারা যাবেন। এই বিষয়টা কিন্তু প্রথম থেকেই আমরা শুনে আসছিলাম। বেড
এমনিতেই বেড নেই। কিছুদিন আগে আমরা খবরও দেখলাম আমরা যে বেড কিন্তু নেই একদমই। আর তারপরে এই উৎসবকে কেন্দ্র করে তো সংক্রমণ যে হারে বৃদ্ধি পাচ্ছে সেই হারে তো মানে রাজ্যের যে স্বাস্থ্যর যে পরিকাঠামো সেই ক্ষেত্রে যদি আমরা দেখি যে বেড পাওয়া কিন্তু সমস্যা ব্যাপার একদম। আর উনি একটা কথা বললেন ডাক্তারবাবু যে তীরে এসে তরি ডোবাবেন না, তো এই কথাটা কিন্তু ডাক্তারবাবু যেটা বললেন যে এই ভ্যাকসিন আর কয়েকদিনের মধ্যে চলে আসবে, তাই তীরে এসে তরি ডোবাবেন না, একটু সাবধানতা অবলম্বন করুন, একটু সতর্ক থাকুন, তাহলে কিন্তু মানে আমরা সবাই কিন্তু ভালো থাকবো আর সবাই সুস্থ থাকবো। এই বিষয়টাই কিন্তু উনি আসলে বলতে চাইলেন। ঠিক তাই, তীরে এসে তরি ডোবাবেন না, আমাদেরও এটাই বার্তা থাকবে অবশ্যই। আর মানে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে যেটা বললেন উনিও কিন্তু, যে কোথায় স্বাস্থ্য সেই পরিকাঠামো, সে তো নেই। এই বিষয়টা নিয়ে সঙ্গে আরও যে কয়েকটা বিষয় যে উনি বললেন যে অষ্টমী নবমী এই কয়েকটা দিন পুজোর সময় যে হারে ভিড়, মানুষ মাস্ক পরছেন কিন্তু সেলফি তোলার ব্যস্ততায় মাস্ক খুলে ফেলছেন, সেই সময় সংক্রমণের একটা বিষয় থেকেই যাচ্ছে। এই বিষয়গুলো, এই ছোট ছোট কয়েকটা বিষয়ের জন্যই কিন্তু সেই সংক্রমণটা থাকছে। পারমিতা, আর তুহিনা আরেকটা বিষয় যদি আমরা ধরো দেখি যে দুর্গোৎসব তো পেরিয়ে গেল, ঠিক আছে, চলো সংক্রমণ অনেকটাই হার বৃদ্ধি হলো, যদিও আটকানো সম্ভব হলো না, শত চেষ্টা করো। তারপর লক্ষ্মী পুজো, কালী পুজো, ভোট উৎসব, আর পুজোর পরে মানুষ পর্যটকরা যে পর্যটন কেন্দ্রে, বিশেষ করে আমরা যদি দীঘার দিকে চোখ রাখি, সমুদ্র সৈকতের দিকে, যখনই লকডাউন আনলক শুরু হলো তারপর থেকেই কিন্তু প্রথম যখন আমরা দেখলাম পর্যটন কেন্দ্রগুলো যখন খুলছে, দীঘার সমুদ্র সৈকতে উপচে পড়া ভিড়। আর এই পুজোর পর কিন্তু সেই উপচে পড়া ভিড়, মানে সেই পর্যটকদের ভিড় অনেকটাই বেশি দেখছি আমরা কিন্তু। তো সেক্ষেত্রে শুধু পুজোকে কেন্দ্র করে যে দুর্গোৎসবই শুধু আমরা দেখি নজরে দিই, কিন্তু সেক্ষেত্রে শুধু পুজোটাই যদি আমরা মেন ধরি সেটা কিন্তু নয়। সংক্রমণের গ্রাফের দিকে যদি আমরা নজর রাখি, অবশ্যই সেখানে পর্যটন কেন্দ্রের কথা উঠে আসবে, বিভিন্ন উৎসব অনুষ্ঠানের কথা উঠে আসবেই। তো সেক্ষেত্রে দুর্গোৎসবকে আমরা কিন্তু নজরে রেখে এই যে গ্রাফ ঊর্ধ্বমুখী, সেটা কিন্তু একদমই নয়। যে পুজোর সময় যদি মানুষ ঘরে বসেই শুধু পুজো দেখে, বা পুজোর পরে এই সময়টাতে যে বাজারে ভিড় জমাচ্ছে, বা পুজোর আগেও সেই সময়ও মানুষ বাজারে ভিড় জমেছে, এবারে যে ঘুরতে যাওয়া পর্যটন কেন্দ্রগুলো, সমুদ্র সৈকতের দিকে যদি এতটাই ভিড়, সেখানে মানুষের এই সমুদ্রে স্নান করা, সেখানে এতটা ভিড় দেখা যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, অনেকটাই সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র পুজোতেই যে মানুষ দর্শনার্থীরা মণ্ডপে ভিড় জমিয়েছে, এই পুজো 4টে দিনের জন্যই যে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তা কিন্তু নয়। ঠিক তাই। এবং পুজো অনেকের এরকম রয়েছে যে পুজোর আগে একটা ঘুরতে যাওয়ার বিষয়, পুজোর পরে একটা ঘুরতে যাওয়ার বিষয়, পুজোর সময় এই বিষয়গুলো কোথাও যে সেগুলো করোনার জন্য থমকে আছে তা কিন্তু একদমই নয়। সেটা সেই মানে চিত্রগুলো কিন্তু সেই কথা বলছে না। আমরা দেখিয়েছি এর আগে আপনাদের যে দীঘার সমুদ্র সৈকতে কী হারে মানুষের ভিড় জমেছে, সেখানে কিন্তু প্রশাসন বারবার অ্যানাউন্স করছে, মাইকিং করছে, তাও কিন্তু কোনোভাবে সেই ভিড় কোথাও এড়ানো যাচ্ছে না। সমুদ্র সৈকতে মানুষের ভিড়, মাস্কের বালাই নেই, সামাজিক দূরত্ব তো ছেড়েই দিন, এবং সমুদ্র সৈকতে দেখছে যে সেখানে স্নানের ব্যাপারটাও কিন্তু রয়েছে। সমুদ্র সৈকত, উৎসব, পুজো, পার্বণ, এগুলোতে তো ভিড় রয়েছে। আর বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু ভোট উৎসবে আমরা দেখতে পাচ্ছি মেতে উঠেছে। এবং যেটা ডাক্তারবাবু আমাদের তুলে ধরলেন যে একজন প্রশাসনের যখন ভূমিকা নিয়ে যিনি কথা বলছেন, সচেতনতাকে বাদ দিয়ে একজন মানুষ মাস্ক না পরে বাইরে বেরোচ্ছেন, সেখানে পুলিশ তাকে আটকাচ্ছে, কিন্তু সেখানে পুলিশ আটকানোর পর তাকে গ্রেপ্তার করুন বা যাই হোক না কেন, তখন কিন্তু কোনো প্রশাসনিক কোনো নেতা বা কোনো ব্যক্তিত্ব সঙ্গে যদি তার কোনো পরিচয় থাকছে, তো তিনি এসে তাকে ছেড়ে দেওয়ার কথা বলছেন। যেই বিষয়টা ডাক্তারবাবু আমাদের বললেন, সেক্ষেত্রে কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বদের একটা সক্রিয়তার নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে বিরাটভাবে। সেক্ষেত্রে এই বিষয়গুলো এখন কোনোভাবেই কি করা উচিত বা উচিত নয়, এই বিষয়টা নিয়েও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। আর সঙ্গে তো ভোট নিয়ে তুমি দেখো, পুজোকে যদি ছেড়ে দিয়ে আমরা একটু পুজোর আগের দিকে চোখ রাখি, সেখানে মিটিং, মিছিল, দলবদল, এই যে বিষয়গুলো নিয়ে কিন্তু মানুষের কোথায় কম ভিড়। সেখানে এই যে জনসভাগুলো, সেই জনসভা নিয়ে বারবার প্রশ্ন উঠছে, জনসভাগুলোকে এখন না করলেই নয়। শুধুমাত্র আমরা যদি পুজোর দিকে ধ্যান দিই তাহলে কিন্তু চলবে না। পুজোকে 4টে দিনের জন্য কি সংক্রমণ হচ্ছে সেটা কিন্তু নয়। শুধুমাত্র পুজোর দিকে যদি ধ্যান দিয়ে বলি যে এই 4টে দিনের দর্শনার্থীরা মণ্ডপে ভিড় জমিয়েছেন, ভার্চুয়াল পুজো ঘরে বসে দেখেননি, তার জন্যই সংক্রমণ হয়েছে, তা কিন্তু বলা যায় না। যদি রাজনৈতিক দলের ক্ষেত্রে বলি, এই যে যোগদান, দল বদল, সভা, বিক্ষোভ সব জায়গায়, সেখানে কি তারা কি মাস্ক পরে বিক্ষোভ দেখিয়েছে? সেটা কিন্তু হয়নি। বা তারা কি সেই দূরত্ব বিধি মেনেছে? সেটাও কিন্তু হয়নি। তো সেক্ষেত্রে কিন্তু সংক্রমণ
বৃদ্ধি হয়েছে শুধুমাত্র পুজোর দিকে, যে দুর্গোৎসবকে কেন্দ্র করে যদি আমরা দেখি যে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে এই 4টে দিনের জন্য, তা কিন্তু একদমই নয় তুহিনা। ঠিক তাই, তুমি দেখবে যখন এই নিয়ে দেখেছি আমরা বিভিন্ন যে বড় বড় জনসভাগুলো হয়ে গেল কয়েকদিন আগেই, সেখানে নেতৃত্ব যারা দিচ্ছেন রাজনৈতিক যে নেতারা, তাদেরকে যখন প্রশ্ন করা হচ্ছে, সাংবাদিকরা যখন প্রশ্ন করছেন, তিনি কিন্তু একদম অনায়াসে সেটাকে এড়িয়ে যাচ্ছেন। বলছেন কি যে সামাজিক দূরত্ব মেনেই করা হয়েছে, এতজনের আসার কথা ছিল, কিন্তু মানুষের আবেগের জন্য মানুষ চলে এসেছে। দুর্গাপুজো নিয়ে মানুষের আবেগের থেকে কি বড় আর কিছু রয়েছে? দুর্গাপুজো নিয়ে আবেগ নিয়ে আমরা কিন্তু কত আগে থেকে শুনে আসছি, দুর্গাপুজোর জন্য মানুষ একটা বছর অপেক্ষা করে থাকে, তাও তো সপ্তমী পর্যন্ত যে ভিড়টা রয়েছে, অবশ্যই এটাকে আমরা কোথাও সরাবো না। মানুষের এই অষ্টমী নবমী বিজয়ের কিছু কিছু জায়গায় মানুষের এই যে ভিড়, তার জন্য সংক্রমণের গ্রাফটা অনেকটাই বৃদ্ধি পাবে। পাশাপাশি এই বিষয়গুলো কিন্তু একদম ভালোভাবেই থেকে যাচ্ছে যে এই যে জনপ্রতিনিধিদের এই যে জনসভা, রাজনৈতিক এই কয়েকদিন পরে বিধানসভা ভোট, সেই ভোট উৎসবকে কি কোনোভাবে মানে আটকানো যাচ্ছে? তার জন্য কি করছে প্রশাসন? তার জন্য রাজনৈতিক নেতাকর্মীরাই কতটা সতর্ক, তারা কতটা সতর্ক হচ্ছেন, তো সেদিক থেকেও সাধারণ মানুষকে তারা কতটা সতর্ক বার্তা দিচ্ছেন? সেক্ষেত্রে তাদের সতর্ক বার্তার দিকে তাকিয়ে তো রয়েছে কিছু সাধারণ মানুষ। দেখো তুহিনা, আদালতে পুজো হবে কি হবে না সেটাই একটা বড় বিষয় ছিল, যে পুজো কি আদৌ হবে। তারপরেও আদালত থেকে নির্দেশ দেওয়া হলো যে পুজো মণ্ডপ দর্শক শূন্য থাকবে। সেক্ষেত্রে 10 মিটার দূর থেকে যেরকম ব্যবস্থা, তা সত্ত্বেও মানুষ সপ্তমীর দিন পর্যন্ত নিজেকে ভার্চুয়াল পুজোই দেখেছেন, ঘরে বসে অষ্টমী নবমীতে ভিড় জমিছে। আর তারপর যদি দেখি তুহিনা যে আদালতের নির্দেশ অনুসারে মণ্ডপ দর্শক শূন্য, কিন্তু এই যে জনসভা হলো, এই যে বিক্ষোভ, এই মিছিল, দল বদল, এই রাজনৈতিক, তার মধ্যে ভোট উৎসবের জন্য অলরেডি সব ভোট উৎসবের জন্য রেডি হয়েই আছে, অনেক ক্ষেত্রে আমরা দেখেওছি। তো সেক্ষেত্রে কি কোনো নির্দেশ বা তাদের জন্য কি ওই দূরত্ববিধি নির্দেশ তারা কি মানবে না? তারা কি মাস্ক পরবে না? শুধুমাত্র দর্শনার্থীরা মণ্ডপে গিয়ে মাস্ক পরছে না, সেলফি তুলছে, তার জন্যই সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে? সেটা কিন্তু একদমই নয়। হ্যাঁ, পুজোকে কেন্দ্র করে এই 2টো দিন মানুষ যথেষ্ট ভিড় জমিয়েছে, মানুষ সচেতন নন, সেটা নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ বিষয় সংক্রমণের দিক থেকে আমরা বলতেই পারি। কিন্তু শুধুমাত্র এই উৎসবকেই আমরা কেন্দ্র করে কিন্তু বলতে পারি না যে সংক্রমণ বৃদ্ধি হচ্ছে। ঠিক তাই, তার আগের দিকে আমরা যদি চোখ রাখি, এবং এরপর বিধানসভা ভোট রয়েছে, এবং সেই ভোটের জন্য প্রচার থেকে শুরু করে, এবং যে রাজনৈতিক যে দল বদলের হিড়িক তো কয়েকদিন ধরে আমরা টানা যে হারে দেখতে পেলাম, এবং সেখানে কি শারীরিক দূরত্ব বজায় রাখা হচ্ছিল? সেখানে কি মাস্ক ছিল? সেখানে কি স্যানিটাইজেশন চলছিল? সেগুলোকে এখন না করলেই নয়। যদি মানুষের এত বড় আবেগ দুর্গাপুজোকে ঘিরে আদালতের নির্দেশ, এবং সেই নির্দেশ মেনে চলা, এবং তার জন্য মানুষের এই আবেগ থেকে অষ্টমী নবমী দশমীর দিন যে এই ভিড় দেখা গেল, সেটার পাশাপাশি কি রাজনৈতিক যে নেতা কর্মীরা রয়েছেন, রাজনৈতিক নেতৃত্বদের এই দিকটা কি খেয়াল রাখা উচিত নয় এই সময় দাঁড়িয়ে? সেইটা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন থাকছে, এবং বিশেষজ্ঞরা এটা নিয়েও বলেছেন যে এই সময় এই রাজনীতির যে খেলা, সেটা কোথাও বন্ধ রাখা উচিত, যার ফলেও কিন্তু প্রচুর সংক্রমণের মানে গ্রাফটাকে কিন্তু নিয়ন্ত্রণে আনা যেতে পারে। সরকারের পক্ষ থেকে দুর্গোৎসবকে কেন্দ্র করে এত কিছু ব্যবস্থা নেওয়া হলো যে এইভাবে করা হবে, এইভাবে সংক্রমণ, এইভাবে ব্যবস্থা নিলে, বা দেখা গেল যে যারা মাস্ক পরে মণ্ডপে যাচ্ছেন না তাদেরকে মাস্ক দেওয়া হচ্ছে, সেখানে এত কিছু ব্যবস্থা নেওয়া আছে। কিন্তু যে জনসভাগুলো হলো বা বিক্ষোভ মিছিল বা দলবদল যেখানে এই সভাগুলো হচ্ছে, সেক্ষেত্রে সরকার বা প্রশাসনের পক্ষ থেকে কি কি ভূমিকা পালন করা হয়েছে? সেখানেও কি প্রশাসন বলেছে যে সবাই কি মাস্ক পরে রয়েছেন, বা যারা মাস্ক পরেনি তাদেরকে কি মাস্ক পরানো হয়েছে? তো সেক্ষেত্রে তুহিনা আমরা যদি দেখি যে শুধুমাত্র পুজো, আমাদের প্রশ্ন যে এটাই হচ্ছে যে পুজোকে কেন্দ্র করে সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেটা তো নয়, একদমই সেটা নয়। ঠিক তাই, আর সমুদ্র সৈকতের দিকে যদি ধ্যান রাখি, হ্যাঁ মানুষ ঘুরতে যাচ্ছে, সচেতনতার অভাব, মানুষ এই পরিস্থিতি থেকে মানুষ করোনা একদম ভুলেই গেছে। মানে করোনার মধ্যে যে আমরা মানুষ ভাবছে করোনা শেষ হয়ে গেছে, আমরা এখন করোনা মুক্ত, কিন্তু তা একদমই নয়। সেক্ষেত্রে সাধারণ মানুষ যতটা সচেতনতার অভাব দেখা গেছে পুজোর সময় পর্যটন কেন্দ্রগুলোতে, সমুদ্র সৈকতেরও ভিড় জমেছে, সেরকম যদি রাজনৈতিক দল কিন্তু প্রায় প্রত্যেকেই যদি দেখি, প্রত্যেকে অধিকাংশ সংক্রমণ বৃদ্ধি রোখা কি সম্ভব আদৌ হবে?
একদম এটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। আমরা আজকে অনুষ্ঠানের একদম শেষেই চলে এসেছি পারমিতা, মানে বেশ কয়েকটা দিক কিন্তু উঠে আসলো। সেক্ষেত্রে সংক্রমণের কতটা বাড়লো, সংক্রমণের গ্রাফ নিয়েই যখন আজকে আমাদের আলোচনা ছিল, সেখানে বিভিন্ন বিষয় উঠে আসলো। যে প্রথমেই যেটা নিয়েছিল, পুজোর পরেই যে একটা করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার যে একটা আশঙ্কা, সেটা তো থাকলোই। পাশাপাশি আরেকটা যেটা বিষয়, ভোট উৎসব যেটা তুমি বললে, সেক্ষেত্রে অবশ্যই সেখানে কোথাও মানে লাগাম দেওয়ার যে বিষয়টা, সেটা কি সরকারের একটা দৃষ্টিপাত করা উচিত নয়, এই বিষয়টা উঠে আসলো। পাশাপাশি আমরা দেখছি মানুষ দীর্ঘদিন গৃহবন্দী থাকার ফলে যে একটা পুজোয় যে একটা মাতোয়ারা ভাব যেমন রয়েছে, পাশাপাশি দেখবে তুমি মানে বাঙালি ভ্রমণ প্রিয় মানুষ তারাও কিন্তু পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় জমাচ্ছেন, এবং সেখানেও কিন্তু মানে অ্যাকচুয়ালি আমরা ঘুরতে যাই, সেখানে লাগাম ছাড়া একদম লাগামহীনভাবেই তো ঘুরি, তো সেই বিষয়টা সেখানে থাকছে, সেখানেও কিন্তু সেই চিত্রটাই উঠে আসছে। হ্যাঁ, মানুষ পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে, সেখানে বিধিনিষেধও আরোপ করে দেওয়া হয়েছে, সেই বিধিনিষেধ মেনেই যেমন পর্যটন কেন্দ্রের ওপর বিধিনিষেধগুলো দেওয়া হয়েছে, তেমনই আমরা নিজেরাও তো সচেতন, তো সেক্ষেত্রে নিজেরাও জানি সমস্ত কিছু আমাদের অবগত রয়েছে, তো সেক্ষেত্রে আমরাও কিন্তু পর্যটন কেন্দ্রে যদি যাই, সেখানে বাইরের খাবার যেটা একদিনের জন্য, যে বিষয়টা বারবার বিশেষজ্ঞরা বলছিলেন, আমাদের সঙ্গে আজকে যিনি ডাক্তারবাবু ছিলেন তিনিও বললেন যে বাইরের খাবার যতটা পারবেন অ্যাভয়েড করবেন এখন, এবং সেক্ষেত্রে এই বিষয়গুলো থেকে যাচ্ছে যে একদিনের জন্য একটু ছোট্ট করে কোথাও ঘুরে আসা, সমস্ত বিধিনিষেধ মেনে ঘুরে আসা, কোথাও মন ভালো হওয়া। হ্যাঁ, অবশ্যই আমাদের নিজেদের সুস্বাস্থ্যের জন্য আমাদের মন ভালো রাখতে হবে, তার জন্য একটু বাইরে গিয়ে ঘুরতে আসা। তাহলে সেই বিষয়গুলো যে কয়েকটা বিষয় যেগুলো উঠে আসলো, সেই পর্যটন কেন্দ্র বলো তুমি, এই যে ভোটের বিষয়টা, সেখানে এত জনসভা, জনপ্রতিনিধিদের যে একটা সেখানে মানে দেখানোর জন্য মানুষকে এই ভোট নিয়ে যেভাবে রাজনীতি শুরু হয়েছে, কোথাও সেখানে করোনা রয়েছে কি, করোনার যে বিষয়, সেই বিষয়টা কিন্তু তাদের মাথাতেই নেই, তারা মাথা থেকে বের করে দিয়ে যেন জনসভায় মেতে উঠছে, এই একটা চিত্র উঠে আসছে। পাশাপাশি পুজো তো আমরা দেখলাম, এবং এই পুজোতে যে এই ছবি আমাদের সামনে উঠে আসলো, পরের যে আরও অনুষ্ঠান, আরও পুজো যে আসছে, লক্ষ্মী পুজো আছে কালকে, এবং তারপরে দীপাবলি রয়েছে, কালী পুজো, ভাইফোঁটা, এই সমস্ত কিছু রয়েছে। সেক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন, একটা বিরাট বড় আশঙ্কার মধ্য দিয়ে আমরা প্রত্যেকেই যাচ্ছি। একদমই আজকে আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি পারমিতা। আজ তো মানে সময় বলছে একদমই সময় নেই, মানে সেই ডাক্তারবাবুর কথাই, অবশ্যই ভ্যাকসিন চলে আসবে খুব শীঘ্রই, আমরা সবাই সচেতন থাকব এবং একটু সতর্কতার সঙ্গে চলবো, মানে তাহলে কিন্তু আমরা সুস্থ হতে পারবো, আর এই সংক্রমণের গ্রাফটাকে আমরা বাড়তে দেবো না, তার জন্যই সচেতন থাকবো, সতর্কতা অবলম্বন করবো। আজ এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, নমস্কার।